দর্শক, ক্লোনোস্কোপির নাম আপনারা অনেকেই শুনেছেন। এই ক্লোনোস্কোপি নিয়ে নানা জনের নানা রকম মতবাদ আছে। কেউ কেউ তো প্রচণ্ড ভয়ও পান, জানতে চান যে আসলে এটা কি করতেই হবে কিনা, না করতে পারলে যেন ভালো থাকতে পারেন। তবে দর্শক, উন্নত বিশ্বের মতন আমাদের দেশেও কিন্তু অ্যানেস্থেসিয়া ছাড়া বা কোনো রকম ব্যথামুক্তভাবেই আপনার ক্লোনোস্কোপিটা করা হয়। কোথায় করবেন বা কারা এই ধরনের চিকিৎসা দিচ্ছেন, দর্শক আজ পুরো অনুষ্ঠান জুড়ে জানবো আমরা এই বিষয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনে স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। দর্শক, ব্যথামুক্তভাবে ক্লোনোস্কোপি করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। চলুন পরিচিত হয়ে তার সাথে। ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে। আসসালামু আলাইকুম। সকল দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি এই প্রোগ্রাম দেখার জন্য। দর্শক, আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ অতিথিকে। আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে। আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। চলে যাচ্ছে আজকে মূল অনুষ্ঠানে, যেখানে ব্যথামুক্ত বা অ্যানেস্থেসিয়া ছাড়া ক্লোনোস্কোপি নিয়ে আমরা কথা বলবো। কিন্তু শুরুতে যেটা জানবো, ক্লোনোস্কোপি বিষয়টা কি, কেন কম বেশি সবাই এই বিষয়ের সাথে যুক্ত বা জানেন, কিন্তু আসলে জিনিসটা কি সেটা সম্পর্কে আপনার কাছে একটু জানবো। ধন্যবাদ আপনাকে। কোলোনোস্কোপি শব্দটা শুনলে অনেকের ভিতরে একটা আতঙ্ক ছড়ায়। আমি একটু জিনিসটা ব্যাখ্যা করি। কোলন অ্যান্ড স্কোপি। কোলন মানে হচ্ছে আমাদের খাদ্যনালীর একেবারে নিম্নাংশ, যেটা বৃহদান্ত্র বাংলায় যদি বলি। তো এই কোলন হচ্ছে খাদ্যনালীর বৃহদান্ত, আর স্কোপি মানে হচ্ছে দেখা। এবং কোলোনোস্কোপি হচ্ছে আসলে একটা নরম একটা টিউব, এর সামনে একটা ক্যামেরা থাকে, ওই ক্যামেরা দিয়ে এই কোলনটা পরীক্ষা করা। আচ্ছা, এখন অত্যাধুনিকভাবে এখন সিটি স্ক্যান, এমআরআইও চলে আসছে, আমরা জানি, প্যাট স্ক্যান, অনেক অত্যাধুনিক পরে, কিন্তু কোলোনোস্কোপি পরীক্ষার সাবস্টিটিউট এখনো পর্যন্ত কোনো পরীক্ষা আসতে পারেনি। কারণ হচ্ছে এই কোলন পরীক্ষার সবচেয়ে অত্যাধুনিক পদ্ধতি হচ্ছে কোলোনোস্কোপি। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে একটা পরীক্ষার পদ্ধতি হিসেবে কোলোনোস্কোপি একটা পরীক্ষা, হ্যাঁ, যেটা আমরা সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখি। হ্যাঁ, ক্যামেরা দিয়ে কোলনটা দেখা। কিন্তু এখন অত্যাধুনিকভাবে এই কোলোনোস্কোপ মেশিনটা দিয়েও অনেক ধরনের সার্জারিও করা হয়, অনেক ধরনের সার্জারি। যেমন কোলোনোস্কোপি করা হয় কোলনে কোনো পলিপ আছে কিনা এটা খোঁজার জন্য, এবং কোলনের যত ক্যান্সার হয় এই পলিপ থেকে হয়। এখন আমরা যদি কোলোনোস্কোপির মাধ্যমে আগেই পলিপটা দেখে ফেলতে পারি এবং কোলোনোস্কোপি দিয়ে যদি পলিপটা সার্জারি করে নিয়ে আসতে পারি, তাহলে এই পলিপটার ক্যান্সার হলো না। মানে আমরা পরীক্ষার সময় কিন্তু আমরা এটা চিকিৎসাটাও করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পলিপটা কাটার মাধ্যমে আমরা ক্যান্সারটা প্রতিরোধ করতে পারি। এবং এটা একমাত্র ক্যান্সার যেটা একেবারে শতভাগ, এটা আপনার হচ্ছে মানে আমরা এটারে আটকে দিতে পারি। পলিপ কাটার মাধ্যমে ক্যান্সার আর হবে না। এবং এই জন্য বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে 40 থেকে 45-এর পরে সবাই কোনো উপসর্গ ছাড়াই কোলনটা চেক করে। কারণ কোম্পানির ওখানে যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে চিকিৎসা হয়, তো ওরা বলে যে ক্যান্সার হলে বেশি টাকা খরচ হবে, তার চেয়ে তুমি আগে কোলোনোস্কোপি করে পলিপ কাটো, তোমারও ক্যান্সার হলো না, আমরাও বেশি লাভবান হলাম, আমাদের কোম্পানির টাকা খরচ হলো না। দেখার জন্য যে আপনার চিকিৎসাটা করা লাগছে কিনা আদৌ সে বিষয়ে কিন্তু কোলোনোস্কোপি করা যেতেই পারে। তবে আমাদের দেশে যদি প্রেক্ষাপটে যদি বলে থাকি যে আমাদের দেশে যখন একজন রোগীর কোলোনোস্কোপি করা প্রয়োজন হয়, সে সাধারণত কি কি উপসর্গ বা কি কি প্রয়োজনীয়তা নিয়ে আপনার কাছে আসে? কোলোনোস্কোপির মানে কোলন ক্যান্সারের সাথে কোলোনোস্কোপিটা রিলেটেড, কারণ কোলন ক্যান্সার প্রতিরোধের নাম্বার 1 হাতিয়ার হচ্ছে কোলোনোস্কোপি। একেবারে সিম্পল কথা। এখন কোলোনোস্কোপি নিয়ে একটা ভীতি কাজ করে আমাদের ভিতরে। এবং আরেকটা জিনিস হচ্ছে, সবাই মনে করে যে হ্যাঁ আমার কোনো সমস্যা হইলে তারপরে আমি কোলোনোস্কোপি করাবো, কিন্তু কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্য হচ্ছে কোলন ক্যান্সার প্রতিরোধ করা। এবং একটা শব্দ হচ্ছে কোলন ক্যান্সার স্ক্রিনিং, মানে ক্যান্সার হওয়ার আগে স্ক্রিনিং করা। স্ক্রিনিং মানে হচ্ছে কোনো উপসর্গ ছাড়া একটা মানুষ এসে পরীক্ষা করবে। আচ্ছা। এবং উপসর্গ যখন হবে কোলন ক্যান্সারে, তখন এটা কিন্তু অলরেডি অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, তখন তো নিশ্চয়ই কিছু না কিছু উপসর্গ তো থাকবেই। হ্যাঁ, যখন ক্যান্সার মানে যখন কোনো খাদ্যনালী কোনো সমস্যা হবে, খাদ্যনালী আটকে যাবে, পেট বড় হয়ে যাবে, ওটা কিন্তু অলরেডি অ্যাডভান্স। তখন কিন্তু কোলোনোস্কোপি করে বেনিফিটটা পাওয়া গেল না, শুধু ক্যান্সার হয়েছে মাংসটা দিয়ে আমরা নির্ণয় করলাম। কিন্তু কোলোনোস্কোপির আসল বেনিফিটটা পাওয়া যায় ওখানে, যদি 40 থেকে 50-এর বয়স হয়ে যায়, তার যদি ফ্যামিলিতে কারো কোলন ক্যান্সার থাকে, সে যদি আগেই কোলোনোস্কোপি করে ফেলে উপসর্গ হওয়ার আগেই, তবেই সে ওই ক্যান্সার হওয়ার আগের অবস্থান যে পলিপ, ওই অবস্থায় পলিপ ডিটেকশন এবং পলিপ রিমুভের মাধ্যমে সে
ক্যান্সারটা প্রতিরোধ করতে পারবে। এবং এই জন্যই বলে স্ক্রিনিং বলতে বোঝায় উপসর্গহীন রোগীরা এসে কোলোনোস্কোপি করে যাবে। আচ্ছা, আপনি বলছেন যে 40 থেকে 50 ঊর্ধ্ব যাদের পরিবারে কারো ছিল এরকম কেউ, আর যদি এমন হয় যে কারো পরিবারে কোলন ক্যান্সারে কখনো ছিল না, কেউ আগে আক্রান্ত হয়নি, কিন্তু তার বয়স এখনো 40 হয়নি, সেক্ষেত্রে কি সে পরীক্ষা করতে পারবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে এখন বলে যে মানে আমাদের দেশে আমাদের রোগীরা একটু মিসনোমার বলে যে যাই হোক পায়খানা রাস্তার রক্ত গেলেই বলে পাইলস, যে একটা পাইলস, এটা সবাই অলরেডি মানে রোগীরা আইসা নিজেরাই বলে স্যার আমার পাইলস আছে। আমি কে রোগটা ধরলো? ও স্যার আমার কাছে মনে হচ্ছে। আমি আপনি কেন ধরবেন? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই পাইলস হচ্ছে একেবারে মানে আমাদের পায়খানা রাস্তার মুখে যে জায়গাটা ওটা ফুলে ওই জায়গায় রক্তনালী ফেটে রক্ত বেরোয়। কিন্তু ক্যান্সারগুলো যখন থাকে এই পাইলসের রোগী মনে করে ক্যান্সার হওয়ার পরেও ক্যান্সার হলেও কিন্তু রক্ত যায়, রোগীরা এই ক্যান্সারটাকে পাইলস মনে করে করে ঘুরতে থাকে। এখন স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো রোগী যদি পাইলসে হয় বলে যে তুমি কোলোনোস্কোপি করে চেক করো আর কোনো ধরনের পলিপ অথবা ক্যান্সার আছে কিনা। আচ্ছা, কারণ 5 থেকে 10 ভাগ ক্ষেত্রে দেখা যায় পাইলসের সাথে ক্যান্সারও থাকতে পারে, সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। এবং কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে ক্যান্সার প্রিভেনশন। আপনি বলছেন যে বাইরের দেশে সবসময় ওরা পরীক্ষা হিসেবে মানে প্রিভেনশন হিসেবে কোলোনোস্কোপি করতে বলে, কিন্তু সেই দিক থেকে আমাদের দেশের মানুষের এটি নিয়ে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার আসলে মূল কারণটা কি? এটা কি পরীক্ষাটা করার সময় কি প্রচন্ড ব্যথা হয়? মানে ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে যখনই আমরা চিন্তা করি একটা পায়খানা রাস্তার পরীক্ষা, আমাদের একটা ট্যাবু কাজ করে। না, এটা তো একটা মানে সংকোচ বোধ আছে, একটা লজ্জা কাজ করে, কিন্তু এই লজ্জাটা কিন্তু মানুষের মৃত্যুর কারণ হয়, এটা আমরা চাই না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোলোনোস্কোপি করার সময় যে সনাতন পদ্ধতিতে বাতাস দিয়ে কোলোনোস্কোপি করে, এটা কিন্তু খুবই ব্যথা। মানে আমি জানি না কারো যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যে ওই সনাতন পদ্ধতির কোলোনোস্কোপি সে আর জীবনে যাবে না, সে বলছে আমি মরে যাব, আমি তার এই পরীক্ষা করব না। এবং আরেকটা জিনিস হচ্ছে এখন এটাকে ওভারকাম করার জন্য অ্যানেস্থেসিয়া দিয়ে করে। আমরা সবাই জানি যে অ্যানেস্থেসিয়া দিয়ে যদি একটা পেশেন্টের পরীক্ষা করা হয়, একটা পরীক্ষা যেটা একটা ডায়াগনস্টিক টেস্ট, আমি অ্যানেস্থেসিয়ার মতো একটা বড় জিনিস যদি চাপিয়ে দিই, এটা রোগীর জন্য টাকার পয়সার বার্ডেন তো আছেই, কিন্তু তার শারীরিক অ্যানেস্থেসিয়ার ফিটনেসের একটা ইস্যু আছে। যে ওষুধগুলো তার শরীরে দেয়া হচ্ছে, যে রোগীর অ্যানেস্থেসিয়ার ফিটনেস নাই তাকে আমি কিভাবে কোলোনোস্কোপি করব? তখন কি করা একদমই যাবে না, কারণ এটা সনাতন পদ্ধতিতে খুবই পেইনফুল হয় এবং ফেইলিউর রেট অনেক বেশি। আচ্ছা, আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমাদের এখনকার যে ডিরেক্টর জেনারেল স্যার আছেন, সে আমাদের একটা মেশিন অ্যারেঞ্জ করে দেয় ঢাকা মেডিকেল কলেজে, প্রফেসর ABM খুরশিদ আলম স্যার। আমি তার ছাত্র এবং আমি প্রাউড ফিল করি আমি স্যারের ছাত্র। তো স্যার যখন মেশিনটা এনে দেয় তখন আমাদের কোনো হাতে কোনো জিনিসই ছিল না, মানে আমরা তখন সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপি করতাম আর কি, দেখতাম লোকজন করতো, এখনো করে লোকজন, অনেকেই করে, অনেক সিনিয়র লোকজনই করে। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের দেশে যেখানে অ্যানেস্থেসিওলজিস্ট সার্জারি করার জন্যই পাওয়া যাচ্ছে না, আমি একটা পরীক্ষা করার জন্য অ্যানেস্থেসি চাচ্ছি, এটা তো অবাস্তব একটা চিন্তা। তখন আমি একটা জাপানিজ একজন ভদ্রলোক আছে তোমোইউকি কারুবে, তার সাথে যোগাযোগ করলাম এবং তার একটা বই ছিল জাপানিজ ল্যাঙ্গুয়েজে, পানি দিয়ে কোলোনোস্কোপি করার টেকনিক। এবং ও এবং আমি 8 বছর দুজন মিলে এটাকে ট্রান্সলেট করে নতুন করে লিখে আমরা ইন্টারনেটে পাবলিশ করেছি এবং এই বইটা বিশ্বের 100-এরও বেশি কান্ট্রিতে বইটা পড়তেছে। এবং এই বই আমরা এই পদ্ধতিতে আমি পার্সোনালি অলরেডি 10,000-এর উপর কোলোনোস্কোপি করে ফেলেছি। এবং আপনি অনেকেই বলে যে বাইরের দেশের চিকিৎসা ভালো, আমি বাংলাদেশ হিসেবে আমি বাংলাদেশে আছি, আমি বিদেশে যাইনি, আমি দেশেই চিকিৎসক হিসেবে আমার দেশের লোকজনের সার্ভিস দিচ্ছি। আমি বলি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল আমাকে 3 বার ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবে ইনভাইট করে নিয়ে গেছে যে ডেমনস্ট্রেটিভ টেকনিক। এই গত বছর চেন্নাইতে ওদের ইন্ডিয়ার যে কোলোনোস্কোপির উপর একটা ফেলোশিপ দেয়, ওই ফেলোশিপে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবে নিয়ে গেছে আমাদেরকে। চমৎকার। আমরা যে পিছিয়ে আছি তা না, কিন্তু উই হ্যাভ সাম স্কারসিটি অফ রিসোর্স এবং আমাদের কিছু মিডিয়ারও কিছু প্রপাগান্ডা আছে। কাজ করছেন, আপনি নিজেও বাইরে দেশে গিয়েছেন এবং এ নিয়ে লেখালেখিও করছেন, বই আছে, সাধারণ মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন, তারপরেও একটা ভয় আছে, কোথায় জানেন না জানার একটা ব্যাপার আছে। আমি একটা গল্প বলি। জাস্ট গত সপ্তাহ আমাদের এক স্যারের ভাই, সে সিলেট থেকে প্লেনে করে আসছে কোলোনোস্কোপি করার জন্য। আচ্ছা, তো কোলোনোস্কোপি করতে সে ইউনাইটেড একটা প্রাইভেট হসপিটালে গেছে, অনেক বড় প্রাইভেট, নাম বলবো না। সে ওখান থেকে আমার কাছে ওই স্যার পাঠিয়েছে, যেহেতু আমাদের স্যার, আমি বললাম যে কালকে আপনি চলে আসেন আপনার কোলোনোস্কোপি। তো সে তো একটা আতঙ্কে আছে যে কোলোনোস্কোপি জিনিস, কিন্তু সে কোলোনোস্কোপি করার পরের তার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি সে কোলোনোস্কোপি করার সময় নিজে কোলোনোস্কোপিটা দেখলো, কোলোনোস্কোপি হচ্ছে, নিজে তাকায় আছে, কোলোনোস্কোপি হওয়ার সাথে সাথে সে উঠে চলে গেল।
বলছে যে ইট ইজ অ্যামাজিং, থাকতেও হচ্ছে না, হসপিটালেও থাকতে হচ্ছে নো হসপিটাল স্টে। আমার যেখানে নর্মাল রোগীদেরই আমি ক্যান্সারের রোগীদের হাসপাতালের বেড দিতে পারতেছি না, একটা পরীক্ষার জন্য আমি একটা বেড দখল করে রাখবো, এটা তো আমি মনে করি রিসোর্সের না। এখানে তো দখল করা থেকে বেশি প্রয়োজন হচ্ছে যে রোগীর জন্য দরকার হচ্ছে কিনা, প্রয়োজন হচ্ছে কিনা। না না, রোগীর জন্য এই টেকনিকে তো প্রয়োজন নাই। আমি তো আমার যেখানে ক্যান্সার রোগীর বেড দিতে পারতেছি না, আমি যদি একটা ডায়াগনস্টিক করার জন্য একটা রোগী ভর্তি দেই, তা তো ওই অন্য জায়গায় আমার রিসোর্স যেহেতু সীমিত, আমার তো ম্যাক্সিমাম রিসোর্স ইউজ করতে হবে। একদম, আপনি বলছেন যে এটা একদমই ব্যথা মুক্তভাবে আপনি করতে পারছেন, যেটা এখনকার সময় আধুনিকভাবে আপনি নিজেই করছেন। এই পদ্ধতিটার সম্পর্কে এটা আমাদের দর্শক। এই পদ্ধতিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পদ্ধতি, যে আমরা যে টয়লেট করি, আমাদের টয়লেট করতে তো ব্যথা হয় না, তাহলে কোলোনোস্কোপি করতে কেন ব্যথা হবে? এক্স্যাক্টলি। এবং কোলোনোস্কোপি করতে ব্যথা হওয়ার কারণ হচ্ছে অস্বাভাবিক কোনো বাতাস দিয়ে ফুলানো হয়। আমরা দেখছি যে একটা টায়ার যদি বাতাস দিয়ে ফুলানো, এটা বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, তখন পলিপগুলো এই ফোল্ডের পিছনে সৈন্যরা যেরকম বাংকারের পিছনে লুকায় পড়ে, এই পলিপগুলো লুকায় পড়ে। এবং কোলোনোস্কোপিতে ব্যথা হয় এই শোনা। কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্য হচ্ছে পলিপ মানে শনাক্ত করা, যে পলিপটা ক্যান্সার হবে। এখন আমি যদি বাতাস দিয়ে ফুলায় ফেলি, পলিপ যদি লুকায় থাকে, তাহলে তো আমার এই কোলোনোস্কোপিতে পলিপ শনাক্তকরণের সংখ্যাটা কমে গেল। তার মানে কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্যটা ব্যাহত হলো। এই ক্ষেত্রে আমরা বাতাসের মধ্যে আমরা পানি দিয়ে কোলোনোস্কোপি করি। পানির জন্য কি হয়, পলিপ যেটা ওইটা আস্তে ভেসে ওঠে পানির উপরে এবং খুব সহজেই ক্যামেরার সামনে চলে আসে। ব্যথা কম হয়, প্রসিডিউরাল সাকসেস রেট অনেক বেশি, পলিপ ডিটেকশন অনেক বেশি, এবং দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক। এই সময় কি এই পলিপগুলো কি কেটে আনার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, একই সেটআপে আমরা অনেক সময় বের করে নিয়ে আসতে পারি সার্জারি করে। এবং আমাদের সাথে একজন দর্শক আছে, একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, মাহমুদুল হাসান। জি, মাহমুদুল হাসান, আপনার বয়সটি বলবেন। মাহমুদুল হাসান, চট্টগ্রাম থেকে। জি দর্শক, আপনার বয়সটি বলুন। বয়স হচ্ছে 23 বছর। জি বলুন দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি ওই চট্টগ্রাম থেকে আমি কোলোনোস্কোপি করছিলাম স্যাভলনে প্রাইভেট ক্লিনিকে। আচ্ছা দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন, তাহলে আপনার কথাগুলো আমরা স্পষ্টভাবে শুনতে পাবো। একটু জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি কোলোনোস্কোপি করিয়েছিলেন, তারপর? আমি কোলোনোস্কোপি করছিলাম, এটা পলিপ ধরা পড়েছে। আচ্ছা, পলিপ কেটেছিলেন? এটা পলিপের মধ্যে একটু ফাইলস একটু প্রবলেম আছে। কোন চিকিৎসা করেছেন তখন? আমি একটু কোশ্চেন করতে চাই। জি জি অবশ্যই, দর্শক আছেন সাথে। আপনি কি কোলোনোস্কোপি করার সময় ব্যথা পেয়েছিলেন, নাকি আপনার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল? আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, আর কোলোনোস্কোপি করার সময় আমি আর কোনো প্রবলেম হয় নাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এই যে পলিপ শনাক্ত হলো, এখন আপনার উচিত পলিপটা কেটে ফেলা। এবং একটা আমরা বলি, গ্রাম দেশের ভাষায় বলি, আমি তো গ্রামের ছেলে, তো বলেছি একটা লাউ গাছে কিন্তু একটা লাউয়ের করা আসে না। একটা কোলনে যখন আমরা একটা পলিপ পাই কোলোনোস্কোপি করার সময়, আমরা কিন্তু খুব সতর্ক হয়ে যাই, উই সার্চ ফর অ্যানাদার ওয়ান। অনেকে বলে যে একটা পাইছি, ওকে ঠিক আছে। না না, যখন একটা পলিপ পাই আমরা আরও বেশি সতর্ক হয়ে যাই, আমরা যেন আরেকটা পলিপ মিস না করি। কারণ হচ্ছে আমি এই পলিপটা শনাক্ত করলাম, আরেকটা পলিপ থেকে তো ক্যান্সার হতে পারে। আমার টার্গেট হচ্ছে পলিপ ডিটেক্ট করা, পলিপ কাটো, ক্যান্সার প্রতিরোধ করো। সো আমি কোলোনোস্কোপি করার সময় পলিপ খুঁজবো, এবং ওনার পলিপ ধরা পড়েছে, পলিপটা সরিয়ে ফেলবো, কেটে কোলোনোস্কোপির মাধ্যমে সরিয়ে ফেলবো, এটা বলে পলিপেক্টমি। এবং তার কোলনের এক জায়গায় পলিপ হয়েছে, তার কিন্তু কোলনের পলিপের টেন্ডেন্সি আছে, ওই যে লাউয়ের করার মতো। হতে পারে যে একসাথে অনেকগুলো জায়গায় হয়েছে। হ্যাঁ হতে পারে, অথবা তার আমি একটা পেলাম, আমি তাকে ফলো আপে রাখবো, তাকে বলবো আপনি 6 মাস 1 বছর পরে আবার এসে কোলোনোস্কোপি করে পরীক্ষাটা করাবেন, যেন আর নতুন করে যদি কোনো পলিপ হয় ওটাও যেন আমরা শনাক্ত করে সরিয়ে ফেলতে পারি। এটা তো একটা পরীক্ষার পদ্ধতি, তাহলে কি এটা কি 6 মাস পর পর কি করা কি যায়, নাকি কতদিন পর পর আসলে করাটা সম্ভব? এটা আমরা তো একটা পেশেন্টের অনেকগুলো পলিপ ছিল, আমরা হচ্ছে প্রতি 1 সপ্তাহ পর পর তাকে 3টা-4টা সেশনে আমরা সবগুলো পলিপ ক্লিয়ার করে দিয়েছি। জি, এই কোলোনোস্কোপির মাধ্যমে কি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেই সম্পর্কে জানবো একটা ছোট বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম অ্যানেস্থেসিয়া ছাড়া ব্যথামুক্ত ক্লোনোস্কোপি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে আছেন ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া। আমরা বিরতিতে যাবার আগে অনেকভাবে শুনছিলাম যে ক্লোনোস্কোপি নিয়ে আধুনিকতম যে ক্লোনোস্কোপি যেখানে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হচ্ছে না সে সম্পর্কে, এবং আপনি বলছিলেন যে এটা যতদিন না পলিপগুলো রিমুভ করা যায় ততবার করা যায়। আসলে এতে পার্শ্ব প্রতিক্রিয়াটা কতটুকু? মানে যে কোনো একটা, আমি তো সার্জারির ডাক্তার, যে কোনো একটা টেকনিকের কিছু কমপ্লিকেশন থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া বলেন, এবং নন কমপ্লিকেশন থাকে, এবং এটা স্কিল হ্যান্ডে সবচেয়ে কম হয়। কারণ আমি পার্সোনালি এই টেকনিকে মানে 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 খাদ্যনালী ছিদ্র হওয়ার সম্ভাবনা একেবারে জিরো। আচ্ছা, কারণ এই পদ্ধতিতে কেউ চাইলে জোর করে ঠেলতে পারবে না, মানে আমি ধাক্কা দিয়ে যে ছিদ্র করে দিব এটা সুযোগ নেই। এই টেকনিক এমন যে কেউ যদি ধাক্কাই দেয় কোলনের ভিতরে কোনো প্রেসার পড়বে না, এটা আউটসাইডে স্কোপটা ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা, এই টেকনিকটা হচ্ছে অনেক বেশি নিরাপদ। আমি পার্সোনালি 104 বছর বয়সের একজন আমাদের এক ডাক্তারের খালা ছিলেন, তার কোলোনোস্কোপি করার এক্সপিরিয়েন্স হয়েছে। 6 মাসের বাচ্চার কোলোনোস্কোপি করার এক্সপিরিয়েন্স আছে। 6 মাসের বাচ্চা। এটা হচ্ছে একটা লাইভ ওয়ার্কশপ ছিল পেডিয়াট্রিক সার্জারির, কিন্তু এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়েছে। কারণ বড়দের তো বোঝানো যায় ইউ উইল নট গেট এনি পেইন, কিন্তু বাচ্চাদের তো স্টেবল রাখার একটা বিষয় থাকে। দ্যাটস ওয়াই আমরা স্পেশাল পদ্ধতিতে, এই পদ্ধতিতে কোলোনোস্কোপি উইথ আইলোস্কোপি, আচ্ছা, মানে কোলন দেখে খাদ্যনালী, ছোট খাদ্যনালীর অংশবিশেষ দেখা হলো কমপ্লিট কোলোনোস্কোপি হওয়া। আপনি বলেন 6 মাসের বাচ্চারা করেছেন, তার মানে শিশুদের ক্ষেত্রে কি কোলোনোস্কোপি করাটা একদম নিরাপদ? অনেক ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই নিরাপদ হাতে অবশ্যই নিরাপদ। এবং বাচ্চাদের কোলোনোস্কোপি অনেক সময় করতে হয় বাচ্চাদের রক্তক্ষরণ হয় পলিপ থেকে। ওই পলিপগুলো যদি কাটাছেঁড়া ছাড়া কোলোনোস্কোপির মাধ্যমেই নিয়ে আসা যায়, এবং এটা অনেক বড় একটা ব্লেসিং যে কোনো কাটাছেঁড়া লাগলো না। এই কোলোনোস্কোপির মাধ্যমে, আধুনিক পদ্ধতির মাধ্যমে এই পায়খানার রাস্তা দিয়েই পলিপটা সরিয়ে ফেলা যায়। আচ্ছা, এবং বাচ্চা মানে কোনো ধরনের কাটাছেঁড়া লাগলো না। এটা অনেক একটা বড় একটা, মানে খুব ভালো একটা টেকনিক। আচ্ছা, বাচ্চাদের আসলে সাধারণত কি কি সমস্যা হলে তখন আর কি বাবা মারা যান আপনাদের কাছে? সাধারণত আমাদের কাছে, আমি যেহেতু এন্ডোস্কোপিস্ট সার্জন, গ্যাস্ট্রোন্টোলজিস্ট, সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজিস্ট, আমাদের কাছে সাধারণত ডাক্তাররাই রুগী পাঠায় যে হ্যাঁ, যে ওই এই পেশেন্টের রক্ত যাচ্ছে, বাচ্চাদের সার্জন যারা স্পেশালিস্ট তারাও অনেক সময় পাঠায়, তারাও অনেকে এখন শুরু করেছে, এবং তারা অনেকে ভালোও করতেছে সার্জন যারা, তারা যে যদি মানে পায়খানার রক্ত যাচ্ছে, আঙুল দিয়ে পাইলো উপরের দিকে পলিপের মতো লেগেছে, তখন এটা মেশিন কোলোনোস্কোপির ক্যামেরা দিয়ে ঢুকে ওইটা সার্জারি করে নিয়ে আসা যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে তো সহজ হয়ে যাচ্ছে যে অনেক বেশি, এটা অনেক বেশি। কাটাছেঁড়া ছাড়া একটা বাচ্চার কে চায় পেট কাটতে? বাচ্চা না, নিজের আমি কি চাই, বড়রাও চায় না। যেমন ক্লোনোস্কোপি এই ব্যাপারটাতেই তারা ভয় পাচ্ছে, সেখানে তো একদম বড় সার্জারি করতে আমি মনে করি ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে আমাদের আগের পদ্ধতিতে যারা কোলোনোস্কোপি করেন এখনো, তাদের এক্সপেরিয়েন্স যদি একবার কেউ নেয়, আর জীবনে কেউ কিন্তু পরিবারে একজন নিলে বাকি সদস্যদেরও নিষেধ করে দেন। এটা নিয়ে গ্রামের এক চাচা বলছিল যে স্যার, আমি কোলোনোস্কোপি করার পরে আমি চায়ের স্টলে বসে আমি পুরা গ্রামবাসীরে বলছি যে আর যাই হোক কোলোনোস্কোপি করতে যাইস না। কিন্তু এই ভয়টা ওই চাচার যখন সেকেন্ড টাইম কোলোনোস্কোপি আমার করতে হয়, তখন আমি তাকে অনেক বুঝিয়ে কোলোনোস্কোপি করার পর বলছি স্যার আমি কোনো ব্যথা পাই নাই। আমি বলছি যে আপনার একটাই কাজ, আপনি আগে যাদেরকে ভুল বুঝিয়েছিলেন তাদের ঠিকভাবে বুঝাবেন যে কোলোনোস্কোপি হচ্ছে, আমি কয়েকদিন আগে আমাদের একজন অভিনেতা মারা গিয়েছেন, ওই যে কি জানি নাম ওনার, কোলন ক্যান্সারে, হুমায়ুন আহমেদ কোলন ক্যান্সারে মারা গেছে। অথচ দেখেন, যদি একটু টাইম মতো যদি কোলোনোস্কোপি করা হতো এবং পলিপ ধরা পড়ে পলিপটা কেটে সরাই ফেললে কিন্তু আর ক্যান্সারটা হতো না। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কোলন ক্যান্সার কিন্তু নীরব ঘাতক, কোনো সিমটম থাকবে না, কোনো উপসর্গ থাকবে না, প্রথম দিকে তো একদমই থাকবে না, কিচ্ছু থাকবে না। এবং যখন সে উপসর্গ নিয়ে আসবে তখন কিন্তু অনেক অ্যাডভান্স, যেটা হুমায়ুন আহমেদের ক্ষেত্রে হয়েছে। কয়েকদিন আগে আমাদের ওই যে আপনার হচ্ছে যে এই যমজের যে মাস্টার, সে যে মারা গেল, আমারও খুব প্রিয় অভিনেতা, আমার খুব খারাপ লেগেছে যে এটা আসলে খুবই দুঃখজনক যে তাকে একটা সময় মতো একটা কোলোনোস্কোপি একটা মানুষের জীবন বাঁচাতে পারতো, একটা ক্যান্সার প্রতিরোধ করতে পারতাম। এবং আমি পার্সোনালি অনেক বেশি স্যাটিসফাইড যে আমার এত হাই ভলিউম কোলোনোস্কোপিতে আমি যদি 100টা ক্যান্সারও প্রিভেন্ট করতে পারি, এটাও তো আমার জীবনের সার্থক। কিন্তু আপনার একার পক্ষে কি সেটা সম্ভব? আমাদের দেশের যে জনগোষ্ঠী আছে, এই জন্যই আমাদের এখনকার যে আমাদের যে ডিরেক্টর জেনারেল অফ হেলথ স্যার প্রফেসর ABM খুরশিদ আলম স্যার 15টা মেডিকেল কলেজে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি মেশিন দিয়েছে। এবং আমাদের যে সার্জিক্যাল এন্ডোস্কোপির যে বাংলাদেশে পাইনিয়ার প্রফেসর তৌহিদুল আলম স্যার সারা বাংলাদেশে ট্রেনিং করে দিচ্ছেন সার্জনদের, যেন সব রোগীরা প্রান্তিক পর্যায়ে যেন এই অত্যাধুনিক চিকিৎসাটা পায়।
প্রান্তিক পর্যায়ে বলতে কি আমরা ঢাকার বাইরে কি এই সুবিধাটা পাচ্ছি? হ্যাঁ, যেমন চিটাগাং মেডিকেলে হচ্ছে, চিটাগাং আধুনিকতম যে পদ্ধতিটা যেটার কথা আপনি বলছিলেন যে পানি দিয়ে করা সেই ব্যাপারটা অলরেডি অনেকেই আসতেছে, দে আর এক্সপোজড হচ্ছে, ট্রেনিং নিচ্ছে, আস্তে আস্তে ডেভেলপড হয়ে যাবে। ইট টেকস 2 or 3 ইয়ার্স। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে দর্শক আছে, আমরা একটু প্রশ্নটি নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। দর্শক দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা আপনার সাথে কথা বলতে আগ্রহী। আচ্ছা, আমরা শুনছি যে এই যে এত সহজলভ্য হয়ে গেছে, ঢাকার বাইরেও পাচ্ছে অনেকে, তাহলে চাইলেও তো করতে পারবেন। যে আপনি প্রথমে বলছিলেন যে স্ক্রিনিং করার যে ব্যাপারটা, যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিন্তু পুরো একটা মাস ব্যাপী কিন্তু স্ক্রিনিং মাস চলে। এই জিনিসটা কিন্তু এখনো অনেকে জানে না যে ক্লোনোস্কোপি করে স্ক্রিনিংটা করা যায়। এটা আসলে বিস্তার করা যায় কিভাবে আমাদের দর্শক? এটা হচ্ছে আপনাদের মিডিয়া যারা কাজ করে তাদের অনেক রোল আছে। এবং আপনি ব্রেস্ট ক্যান্সারের সাথে যদি আপনি কোলন ক্যান্সারের তুলনা করেন, ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে ভয়ঙ্কর, নীরব, আরও বড় ঘাতক। কারণ ব্রেস্টের ক্যান্সারের অসুবিধা হচ্ছে স্ক্রিনিং করেও ধরা পড়ে না। বলে যে ব্রেস্ট ক্যান্সারের যদি 1 সেন্টিমিটার নিচের একটা টিউমার ব্রেস্টে আছে, কিন্তু এটা মাথায় ছড়িয়ে গেছে, হাড্ডিতে ছড়িয়ে গিয়েছে। কিন্তু কোলনের ক্ষেত্রে কিন্তু তা না। কোলনের ক্ষেত্রে আমরা সময় পাচ্ছি। একটা পলিপ ক্যান্সার হতে 18 মাস সময় লাগে, ইউজুয়ালি 18 মাস থেকে 2 বছর। এর মাঝখানে যদি আমি কোনো মতে কোলোনোস্কোপি করতে পারি, আমি পলিপটা এর মধ্যে তো সে কোনো সিম্পটম যদি না পায়, একজন মানুষ কেন যাবে? হ্যাঁ, এইটাই তো অ্যাওয়ারনেস হবে, সচেতন হব আমি, যে আমি 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 আমার নিজেকে সেভ করব, কোলন স্ক্যান করব আমি, নাম্বার 1। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি কোলোনোস্কোপিটা 2 বছরের কাছাকাছি সময়ও করি, একটা ক্যান্সারও যদি হয়েও যায়, ক্যান্সারের সফলতা নির্ভর করে, চিকিৎসার সফলতা কোন স্টেজে ক্যান্সারটা ধরা পড়লো, এটা হচ্ছে এটা হচ্ছে। এবং এখনকার অত্যাধুনিক কিছু কোলোনোস্কোপির মাধ্যমে কিছু টেকনিক চলে আসছে, EMR ESD, মানে হচ্ছে যে পলিপগুলা হচ্ছে তো ক্যান্সার হবে, পলিপগুলা ক্যান্সার হচ্ছে এরকম অবস্থায় এগুলাকে, পলিপগুলাকে গ্রাম দেশে যে ওই আমরা বলি যে গ্রাম দেশে বাচ্চাদের পায়খানা পরিষ্কার করার সময় কোদাল দিয়ে একেবারে ভালো মাটি সহ ফেলে দেয়, কিন্তু আমি জানি না যারা গ্রামের লোকজন, আমি গ্রামের লোক হিসেবে আই ফিল প্রাউড। পলিপগুলো সেই ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি পলিপগুলো একেবারে চেসে নিয়ে আসা যায়, এগুলো বলে EMR ESD টেকনিক, সাইবার নাইফ। আমরা আরো শুনবো, আমাদের সাথে দর্শক আছে, আমরা একটু প্রশ্নটি নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রনি, মুন্সিগঞ্জ সদর থেকে বলছি, মিরকাদিম পৌরসভা। জি, আমার প্রশ্ন যে কোলোনোস্কোপিটা এটা কি শুধু এই হসপিটালেই পাওয়া যায় না, বাংলাদেশে যে কোনো চিকিৎসা যোগাযোগ করলে এটা নেওয়া যাবে? আর এটা মূল্যটা কত, এটা চিকিৎসা পরীক্ষা করতে, এটা আমার জানার ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু জানছিলাম যে আসলে 15টি হাসপাতালে কিন্তু ক্লোনোস্কোপি করা হচ্ছে এবং ঢাকার বাইরেও হচ্ছে। স্পেসিফিক করে যদি আমাদের দর্শকদের আগ্রহের বিষয়টা যদি বলতেন। দর্শক অনেক ধন্যবাদ, আপনার কোশ্চেনের ভিতরে কিন্তু অ্যান্সার আছে। আমি যদি একটা কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে নিজের ক্যান্সারটা প্রতিরোধ করতে পারি, এটা তো অমূল্য। এটা তো আপনি কত টাকা লাগলো না, এটা তো একটা জীবন সেভ হলো, নাম্বার 1। এখন টাকা যেটা সরকারি জায়গায়, সরকারি হাসপাতালগুলোতে একটা সরকারি রেট আমরা সরকারি নির্ধারণ করে দিয়েছে, এই টাকাটা জমা দিতে হবে। এখন আমাদের সবার ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে, আমি মনে করি ভ্রান্ত ধারণা, যে সরকারি হাসপাতালে 10 টাকার একটা টিকিট কাটলেই বাকি সব ফ্রি। আরে বাবা, এটা তো ফ্রি না, সরকার টাকাটা দিচ্ছে। একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য সরকার দিচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা, আর আপনি 10 টাকার টিকিটে ফ্রি চিকিৎসাটা পেয়ে যাচ্ছেন, কারণ সরকার টাকাটা দিচ্ছে। কেউ পৃথিবীতে কোনো কিছু ফ্রি না, কেউ না কেউ টাকাটা দেয়। মানে আপনি যখন আধুনিক চিকিৎসা নেবেন, আধুনিক চিকিৎসা কিন্তু কখনো কোনো পৃথিবীর কোনো দেশেই ফ্রি না, কেউ না কেউ টাকাটা দেয়, ইনসেন্টিভটা দেয়। আর এই কোলোনোস্কোপির ক্ষেত্রে প্রাইভেটে সাধারণত 5 থেকে 8,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত কোলোনোস্কোপির খরচ হয় প্রাইভেটে। আর সরকারিতে সাধারণত 1200 থেকে 1500 টাকা সরকারি জমা দিলে বাকি টাকাটা সরকার নিজে দেয়। আমার কথা বুঝতে পারছেন? আমাদের একটা ধারণা যে 10 টাকার একটা টিকিট কাটো, বাকি তো সব ফ্রি। জি না, ওই মাননীয় প্রধানমন্ত্রী টাকাটা দিচ্ছেন, এই জন্যই আমাদের আমার মতো করে তার সাথে যারা রোগী আছেন তারা কিছুটা দিচ্ছেন, দিয়ে জিনিসটা কিছুটা কন্ট্রিবিউট করতেছেন। একদম জিনিসটা এরকম যে অনেক সময় হাদিয়া না দিলে নাকি চিকিৎসা ভালো হয় না, এটা খুবই ন্যূনতম টাকাটা। এই পদ্ধতিগুলো তো আমরা সরকারি হাসপাতালগুলোতে, হ্যাঁ সরকারি হাসপাতালগুলোতে সার্জনরা আমি বলি যে সার্জনরা, আপনারা সার্জনদের কাছে যাবেন, সার্জনরা ট্রেনিং নিচ্ছে, তারাই শুরু করতেছে এটা। সাধারণত গ্যাস্ট্রোএন্টারোলজি যারা আছেন তাদের কাছে যাওয়া হয়, কিন্তু রোগীরা কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে যান। পৃথিবীর সব দেশেই হচ্ছে সার্জনরা অনেক বেশি এগিয়ে আসতেছে। আমরা তো আসলে মানে উল্টা চলা দেশ, আমি এগুলো নিয়ে বেশি বলবো না, তবে একটা জিনিসই বলবো যে
মানে কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপিটা সার্জনদের হাতে অনেক বেশি সেফ, আচ্ছা কারণ আমরা হচ্ছে থেরাপিউটিক কাজ বেশি করি। এই আমি আর কিছু বলতে চাই না, তবে আপনার কথা বলি যে আপনি নিকটস্থ আপনার আশেপাশে কোনো মেডিকেল কলেজে গেলেই কিন্তু এই সার্ভিসটা আপনি যেগুলো পাবেন। সদর হাসপাতাল যেগুলো আছে, সদর না, মেডিকেল কলেজ হাসপাতাল একাডেমিক যেগুলো আছে, ইনস্টিটিউশন, আচ্ছা আচ্ছা, সেখানে গেলে তারা এই সুবিধাগুলো পাচ্ছে। আমরা শুনছিলাম যে শিশুদের ক্ষেত্রেও করা যায়, কিন্তু আসলে কোন বয়স থেকে স্ক্রিনিং যে পদ্ধতিটা এটা শুরু করবে? বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের পলিপ সাধারণত ক্যান্সার হয় না, বাচ্চাদের পলিপ কাটি আমরা রক্ত যায় এই জন্য, এবং হচ্ছে যে আমরা পলিপটা কেটে নিয়ে আসি, সার্জারি করি, থেরাপিউটিক কাজ, এবং অনেক সময় কিছু ডায়াগনস্টিক কাজেও যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কোলোনোস্কোপিটা খুব লিমিটেড ইউজ। কিন্তু বড়দের ক্ষেত্রে এটা অনেক বড়, কারণ হচ্ছে বড়দের হচ্ছে এই পলিপ থেকে ক্যান্সার হয়, এবং এই যে আপনি যেটা বললেন যে আমি একটা জেনারেশনকে ক্যান্সার থেকে আমি দূরে নিয়ে আসতে পারবো, সরিয়ে নিয়ে আসতে পারবো, এবং এটা হেলথ ইকোনমির উপরেও কিন্তু ইম্প্যাক্ট আছে। যে আমার যদি একটা পেশেন্টের যদি কোনো ক্যান্সার হয়, সে শুধু ডুবে না, কিন্তু তার ফ্যামিলি সহ কিন্তু শুধু ডুবে, একসাথে ডুবে, এবং তার মানসিক অবস্থা কি, তার আর্থিকভাবে ক্ষতি হয়, শারীরিকভাবে ক্ষতি তো হয়ই, এবং যাদের এই এক্সপিরিয়েন্সটা আছে ফ্যামিলিতে তারা ছাড়া আসলে এটা বোঝা সম্ভব না। জি একদম। এই যে ব্যথামুক্তভাবে কোলোনোস্কোপি করা হচ্ছে, এই বিষয়ে আপনার একটা বইও আছে যেটার কথা আমরা শুরুতে শুনেছি, এই বইটা সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের বলেন। আচ্ছা, আমি বলি যে আমার একটা বই বেরিয়েছে, আমি এবং এখানে একজন জাপানিজ লেখক আছে তোমোইউকি কারুবে, আমরা এই দুইজন, এই বইটা নিয়ে একটা গল্প আছে, গল্পটাকে আমি বলেছিলাম এখানে না, এখন আমরা শুনতে পাইনি, অফলাইনে বলেছিলাম। আচ্ছা, এই গল্পটা আমি বলি, এই গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। 2013 সালে আমরা ঢাকা মেডিকেল কলেজ সার্জারি ডিপার্টমেন্টে একটা মেশিন আসে, কোলোনোস্কোপি মেশিন। তখন সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপি করার সবাই করতো, তখন আমিও সবার কাছে দেখতাম যে এইভাবে করতেছে। তখন এই অ্যানেস্থেসিয়া দিয়া, যেটা ব্যথা কমানোর জন্য অ্যানেস্থেসিয়া দিয়ে কোলোনোস্কোপি করা। এখন আমরা সবাই জানি যে আমাদের দেশে চিকিৎসকের অনেক সংকট, এবং স্পেশালিস্ট চিকিৎসকের আরো বেশি সংকট। এখন যেখানে অপারেশন করার জন্য অ্যানেস্থেটিস্টের ক্রাইসিস, সংকট, সেখানে আমি একটা কোলোনোস্কোপির মতো একটা পরীক্ষা করব, তার জন্য অ্যানেস্থেটিস্ট আমি পাবো ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে, যেখানে সারা বাংলাদেশের ক্রিটিক্যাল রোগীরা যায়, এটা তো একটা অবাস্তব চিন্তা। তখন আমি এই যে জাপানিজ ভদ্রলোক যে আছে তোমোইউকি কারুবে, তার সাথে যোগাযোগ করলাম, এবং আমরা দুইজন মিলে 8 বছরে, তার একটা বই ছিল জাপানিজ ল্যাঙ্গুয়েজে, জাপানিজ মেডিকেল জার্নাল থেকে পাবলিশড, এবং ওইটা ছিল জাপানিজ ল্যাঙ্গুয়েজে। আমি এবং কারুবে মিলে ইংলিশে এই বইটা লিখলাম, এবং আমাদের 8 বছর লাগলো। এবং এটা আমরা করোনার ভিতরে যখন আমরা গেলাম, তখন পাবলিশ করার জন্য পাবলিশার খুঁজে পাচ্ছিলাম না। আর সবচেয়ে হতাশাজনক হচ্ছে বাংলাদেশে তেমন ইন্টারন্যাশনাল পাবলিশারও নাই, এবং আমি অনেকের দ্বারে গিয়েছি, কারণ বাংলাদেশ থেকে যদি আমি পাবলিশ করতাম তাহলে এই বইয়ের দাম অনেক কম হতো। এবং এটা তখন জাপান অ্যামাজন থেকে আমরা পাবলিশ করি, এবং এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ বুক, 100-রও বেশি কান্ট্রিতে এই বইটা পড়তেছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও এটা পড়তেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি বাংলাদেশি একজন চিকিৎসক, আমাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটির একটা, ওখানে 3বার ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবে নিয়ে গিয়েছে যে এই টেকনিকটা ডেমনস্ট্রেট করার জন্য। আমাদের দেশের মানুষজন এই বইটা কিভাবে নিতে পারবে? আমাদের দেশের মানুষ না, এটা তো আসলে স্পেশালি যারা গ্যাস্ট্রোএন্ট, মানে যারা কোলোনোস্কোপি প্র্যাকটিস করবে তাদের জন্য, তারা অ্যামাজনে অর্ডার করবে। এবং এই যেহেতু এটা জাপান থেকে পাবলিশড হওয়া, এই জন্য কেউ যদি বাংলাদেশ থেকে অর্ডার করে, বইটার দাম অনেক বেড়ে গেছে, এটা 12,000 টাকার উপরে বইটার দাম। এটা আই ফিল সো মাচ অ্যাশেমড। তারপরেও তো এই বইটা যদি কেউ, কোনো চিকিৎসক যদি এটা নেন পড়েন, তাহলে সেই ক্ষেত্রে তো অনেক বেশি অবশ্যই, আর তারা উপকৃত হলে তো আমাদের সাধারণ মানুষ। আমি আপনাকে আরেকটা জিনিস বলি যে গত কয়েক মাস আগে নেপাল থেকে একজন প্রফেসর এসেছেন যে টেকনিক ডেমনস্ট্রেট দেখার জন্য। সে 15 দিনের একটা ট্রেনিং নিয়ে গেছে। এই মাসে আসবে চেন্নাই থেকে একজন ডাক্তার। তাহলে আমরা বলতে পারি যে আসলে এই চিকিৎসার জন্য বা কোলোনোস্কোপি করার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন। আমরা দেশেই চাইলে কিন্তু এই চিকিৎসাটা করতে পারি। যেখানে আমাদের দেশের রোগীরা চেন্নাইতে যাচ্ছে চিকিৎসার জন্য, আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি ইন্ডিয়া থেকে, কিন্তু আমরা কিন্তু চেন্নাই থেকে ডাক্তার আসতেছে আমাদের দেশে ট্রেনিং করার জন্য। আমরা কিছু কিছু জায়গায় কিন্তু ভালো করতেছি, এবং এটা অ্যাপ্রিশিয়েট করার মতো যে আমি চিকিৎসকরা ভালো করছেন, তার সাথে হচ্ছে আমরা রোগীরা উপকৃত হচ্ছে। আমরা কোলোনোস্কোপি সম্পর্কে আরো কিছু জানবো, কিন্তু একটা ছোট বিরতি। আচ্ছা, ঠিক আছে দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম অ্যানেস্থেসিয়া ছাড়া ব্যথামুক্ত কোলোনোস্কোপি, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া।
আমরা বিরতিতে যাবার আগে কিন্তু ক্লোনোস্কোপি নিয়ে অনেক কিছু শুনলাম যে কিভাবে আসলে ব্যথা মুক্তভাবে করা হয়, কিন্তু আমাদের দেশে কোমরবিলিটি ডিজিজ নিয়ে কিন্তু অনেক রোগী আছে, যেমন কারো দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, হাইপারটেনশনের রোগী আছে, অনেকে তো অনেক দিন ধরে রক্ত পাতলা করার যে ওষুধগুলো সেগুলো নিচ্ছেন। তো তাদের জন্য আসলে কি কি প্রিপারেশন আছে যে ক্লোনোস্কোপি করতে হলে তারা আগে থেকে কিভাবে প্রস্তুত হবেন? থ্যাংক ইউ। কোলোনোস্কোপির প্রস্তুতি নিয়ে বলি যে কোলোনোস্কোপির প্রস্তুতির হচ্ছে সবচেয়ে কঠিন অংশ আমি মনে করি পরীক্ষার। কারণ হচ্ছে আমরা জানি যে কোলনে থাকে পায়খানা, ময়লা, মল যেটা বলি। এই পায়খানা যদি থাকে তাহলে আমি কোলোনোস্কোপি করে কিন্তু কোনো লাভ হলো না। আমার পুরো পায়খানাটা পরিষ্কার করে ফেলতে হবে, কারণ কোলনের ওয়ালটা আমি পরীক্ষা করব, কোলনের চামড়াটা আমি পরীক্ষা করব। এখন কোলোনোস্কোপির প্রিপারেশনটা সাধারণত আমরা 2 থেকে 3 দিন আস্তে আস্তে ফাইবার, মানে যেন পায়খানা যেন না হয় এরকম আমরা সফট লিকুইড ডায়েট দিই, মানে হচ্ছে যে নরম কিন্তু জাউ ভাত দিই, এরকম 3 দিনের একটা প্রিপারেশন দিই। এবং আপনি যেটা বললেন যাদের হচ্ছে যে প্রেশারের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তাদের কিন্তু প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ খাইয়ে দেই আমরা শুধু তার ডায়েটারি মডিফিকেশনটা করি। ওকে, মানে মেডিসিন যেগুলো প্রতিদিন চলার কথা সেগুলো চলবে, এবং স্পেশালি কিছু ওষুধ খাওয়াই যেন পায়খানাটা পাতলা হয়ে যায়। আচ্ছা। এবং সে হচ্ছে অনেকবার টয়লেট করে। এটা নিয়ে হচ্ছে ইন্ডিয়াতে যখন আমি গত বছর যখন ফ্যাকাল্টি হিসেবে যাই, একটা লন্ডন থেকেও কয়েকজন আসছে, ইন্ডিয়ান, চেন্নাইয়ের কয়েকজন কনসালটেন্ট ছিলেন, আমি ছিলাম, যেহেতু আমার বইয়ের প্রেজেন্টেশন ছিল ওখানে আমি লাইভ ডেমনস্ট্রেট করেও দেখিয়েছি। ওখানে একটা কথা বলেছিলাম আমি, যে আমরা যে প্রিপারেশনটা দিই এটা বলি যে আপনি বাসায় থেকে প্রিপারেশনটা নিয়ে আসেন, কারণ প্রত্যেকটা মানুষের সবচেয়ে কমফোর্টেবল পৃথিবীতে তার কমফোর্টেবল জায়গা হচ্ছে তার বেডরুম এবং তার ওয়াশরুম। সো আমরা বলি যে আপনি যে এটা স্পেশাল লিকুইড খাবেন, একটা পাউডার মিশিয়ে 2 লিটার লিকুইড খাবেন, এবং তখন আপনার কয়েকবার টয়লেটে যেতে হবে। আপনি এই টয়লেট এবং টয়লেটটা ব্যবহার করেন আপনার বাসার টয়লেটটা, আচ্ছা, রুমের সাথে যে অ্যাটাচ, কারণ এটা হচ্ছে আপনার পৃথিবীতে সবচেয়ে কমফোর্ট জোন। এবং হচ্ছে যে তারপরে আপনি আমাদের সেন্টারে অথবা হাসপাতালে চলে আসলে তখনও যদি প্রিপারেশন না হয়, তখন আমরা স্পেশাল কিছু এনিমা বলি, পায়খানা রাস্তা দিয়ে কিছু একটা লিকুইড একটা দিলে তখন বাকি যে ময়লাটা আছে ওইটা পরিষ্কার হয়ে যায়। এবং ভালো প্রিপারেশন ইজ ম্যান্ডেটরি ভালো রিপোর্ট হওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা বলি যে যদি এই ফ্লোরের উপর যদি একটা কার্পেট থাকে, কার্পেটের নিচে যদি কিছু লুকায় থাকে আমরা দেখতে পারবো না। সো এই যে ময়লাটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কোলনের যে চামড়াটা আমরা পরীক্ষা করতে পারবো না। ভালো করে পরীক্ষা। সো গুড প্রিপারেশন ইজ ম্যান্ডেটরি। আমি বলবো যে একটা ভালো প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে ফ্রেজাইল পেশেন্ট, আপনি বললেন যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তাদের জন্য আমরা বিশেষভাবে প্রিপারেশনটা করি সেগমেন্ট করে, বলে স্প্লিট প্রিপারেশন। একদম। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম জোহরা খাতুন। জি জোহরা খাতুন, আপনার প্রশ্নটি করুন। আমার ওই যে বাথরুমে ব্লাড যায়। আচ্ছা। দেখা যাচ্ছে 1 সপ্তাহ ভালো থাকি, পরের সপ্তাহে ব্লাড যাচ্ছে, এইরকম। মানে এটা দীর্ঘদিন ধরে আমার হচ্ছে। আমার করণীয় কি এখন? প্রশ্ন করুন। আমি আপনার বয়স কত মা? আমার বয়স 45 বছর। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনার কি কোনো ওজন কমে যাচ্ছে, খাওয়ার রুচি কমে যাচ্ছে? না না, এগুলো ঠিক আছে। আচ্ছা, আমি আর কোনো কোশ্চেন করবো না, যেগুলো কোশ্চেনগুলো মানে আপনার পার্সোনাল, মানে আপনি শাই ফিল করতে পারেন। তবে আমি একটা কথা বলবো যে আপনি কোনো সার্জনের কাছে যাবেন, কোনো সার্জারি ডাক্তারের কাছে যাবেন, নাম্বার 1। এবং আমরা বলি যে যদি পায়খানা রাস্তায় রক্ত যায় আপনি অবশ্যই কোলোনোস্কোপিটা করে ফেলেন। তাহলে কি হলো? আমরা আগে জানতাম যে ডাক্তার সাহেবরা পায়খানার রাস্তায় আঙুল দিয়ে পরীক্ষা করে, এখন আমরা বলি এখন তো আমাদের ডিজিটাল আছে, যেটাতে আঙুলের ডগা একটা ক্যামেরা আছে, এবং ক্যামেরাটা অনেক লম্বা, একটা আঙুলের লেন্থ তো একটু, আমাদের ক্যামেরা হচ্ছে 165 সেন্টিমিটার, এবং আমি পুরো পেটের ভিতর পুরোটা ঘুরে আসতে পারি। এবং পেটের ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে ধরা পড়ে গেল, আর যদি আপনার যদি শুধু পাইলসের, মানে পায়খানা রাস্তার মুখে যদি পাইলসের জন্য রক্ত যায়, যেটা কমনলি হয়, তাহলে পাইলসের চিকিৎসা করবেন, কিন্তু আপনার এই পরীক্ষাগুলো করে ফেলতে হবে খুব জলদি, যত দ্রুত সম্ভব তত দ্রুত যদি যায় সেক্ষেত্রে সুবিধা। আমার এই দর্শকের সাথে তাল মিলিয়ে যদি আমি একটা প্রশ্ন করি আপনাকে, যে আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয় যে কোনো নারী রোগীরা পুরুষ চিকিৎসকের কাছে যেতে এই ব্যাপারগুলোতে এখনো পর্যন্ত কোথাও যেন একটু সংকোচ আছে, সেই ক্ষেত্রে কি নারী চিকিৎসকের সংখ্যা কি আছে? আমি আপনার এখানে আমি একটু দ্বিমত পোষণ করি। আমি পার্সোনালি এফেক্টেড একটা জিনিসে। আমাদের এক ফ্রেন্ডের মা, তার এরকম খুব সমস্যা হচ্ছিল, ধরাই পড়ে না, কিন্তু যখন ক্যান্সার ধরা পড়ছে অনেক অ্যাডভান্স, কারণ উনি
আমাদের মা বোনরা একটু কনজারভেটিভ, তারা তো আসলে মহিলা ডাক্তার ছাড়া ডাক্তারের কাছেই যাবে না, মহিলা যেতেই ডাক্তার তো সংকোচ করে। বোধ করে না, কিন্তু আমি মনে করি ডাক্তারদের তো লিঙ্গ থাকা উচিত না। তবে এই ক্ষেত্রে আমরা বলি, এই ক্ষেত্রে সেন্টার, ঢাকা মেডিকেল কলেজ, সবগুলো হাসপাতালে ফিমেল অ্যাটেন্ডেন্স থাকে, সিস্টার থাকে, যেন আমাদের রোগীদের কোনো অস্বস্তি না হয়। আমরা তো আর টুপ করে আমেরিকা থেকে পড়ি না, এই সিস্টেমের ভিতরে, সমাজের ভিতরে আমরা আছি। তো আমাদের মহিলা রোগীদের অস্বস্তি কমানোর জন্য মহিলা অ্যাটেন্ডেন্সই তাকে অ্যাটেন্ড করে। এবং আমি সার্জন হিসেবে মনে করি যে আমি যখন অপারেশন টেবিলে কাজ করি, আই নট ইভেন এ ম্যান, নট ইভেন এ উইমেন, আই জাস্ট এ সার্জন। আমি জাস্ট ওই রোগটাকেই দেখি আসলে। একদম, ওটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এবং এটা হচ্ছে যে মহিলাদের জন্য আসলে মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এখন আমাদের দেশে তো ব্র্যান্ডিং হয়ে গেছে যে ইসলামিক পদ্ধতিতে মহিলাদের দ্বারা এগুলা, জিনিসটা এরকম না। চিকিৎসাটা আসলে একটা সায়েন্স। এছাড়া অনেক ধরনের ভেষজ কিছু ব্যবস্থা আছে যেগুলো লাগিয়ে বা ব্যবহার করে বা খেয়ে এই কোলন ক্যান্সারের মতো নানা রকম সমস্যা থেকে তারা পরিত্রাণ পাচ্ছে। এটা কতটা দুঃখজনক যে আমাদের দেশে এখনো কবিরাজরা বিশাল মানে বিভ্রান্ত করে যাচ্ছে, এবং বিভ্রান্ত করে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে রোগীরা যখন আসতেছে ডাক্তারদের কাছে, তখন আসলে এত অ্যাডভান্স ক্যান্সার হয়ে যাচ্ছে, তখন আর কিছু করার থাকে না। এইগুলা কিন্তু আসলে ডাক্তারদের কাছে কমপ্লিকেশনগুলো আসে একদম শেষ পর্যায়ে আসে, কিন্তু স্টোরিগুলো কিন্তু খুব প্যাথেটিক। একদম সেইসব ক্ষেত্রে কি মানে এই কোলোনোস্কোপি করে কি কোনো উপকার, বা শেষ মুহূর্তে কি করা যায়? শেষ মুহূর্তে কোলোনোস্কোপি দিয়ে আসলে মাংসটা নিয়ে পরীক্ষা নিরূপণ করা যায়, তখন তো সার্জিক্যাল কিছু অপশন আছে, এগুলা করা যায় আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে এই স্ক্রিনিং করানোটা খুব বেশি দরকার। আপনি যদি একটু স্পেসিফিক করে বলতেন যে আসলে কোন বয়স, যে 16-17 বছর বা 20 বছর পরে বাংলাদেশের প্রেক্ষিতে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো একটা আছে, কিন্তু তারপর তো আমেরিকা থেকে একটা জামা আনলাম, আমেরিকানরা অনেক লম্বা, আমার গায়ে লাগলো না, তা তো হলো না। আমার মতো করে লাগবে, যেখানে আমার রিসোর্স কম আছে, আমি কাদেরকে করব। এক নাম্বার কথা হচ্ছে এই যে আমার এক মা ফোন করলেন যে তার পায়খানা রাস্তায় রক্ত যাচ্ছে, সে একটা গুড ক্যান্ডিডেট, তার কোলোনোস্কোপি লাগবে। নাম্বার 1। কারো ফ্যামিলিতে যদি ক্যান্সার থাকে, কোলন ক্যান্সারে কেউ মারা গিয়েছে, যেই বয়সে তার ওই আত্মীয়ের কোলন ক্যান্সার ধরা পড়ছে, তার 5 বছর আগে থেকে সে কোলোনোস্কোপি করে চেকিং এ চলে যাবে, যেন তারটা ইয়ে করা। যেমন আমাদের কাছে আসে, বাবার ক্যান্সার হয়েছে, সহজ কথায় বাবার কোলোনোস্কোপি করে দেখলাম বাবার ক্যান্সার হয়েছে, বাবা বলে যে আমি জীবনে কোনোদিন একটা প্যারাসিটামলও খাই নাই। তারপর কেন? হ্যাঁ, বলছে স্যার আমি তো কিছু, আমার কোনো সমস্যা নাই, তো কোলোনোস্কোপি করতে আসছেন কেন? কয় হ্যাঁ, মাঝে মাঝে একটু ডায়রিয়া হয়, আবার একটু পায়খানা শক্ত হয়ে যায়, তো ডাক্তার বলছে করতে, ছেলেরা ধরে নিয়ে আসছে। কোলোনোস্কোপি করে দেখলাম যে অ্যাডভান্স ক্যান্সার হয়ে গেছে কোলনে। আমরা মাংস পরীক্ষা নিয়ে কনফার্ম করলাম। তখন তার যেই ছেলেরা নিয়ে আসছে তাদেরকে বললাম, এই যে দেখেন আপনার বাবার ক্যান্সার আছে, তার মানে আপনি সেম জিন ক্যারি করেন, একদম ঠিক আছে, আপনি তো আপনার বাবারই কপি, অর্ধেক বাবা অর্ধেক মা, আপনার হতেই পারে। হ্যাঁ, এবং সো আপনার বাবার যেই বয়স হয়েছে, আপনি অবশ্যই 40-45 হলে আপনি কোলোনোস্কোপি করে কনফার্ম। একদম শেষ পর্যায়ে আছে, একজন দর্শকও আছে আমাদের সাথে, আমরা একটু প্রশ্নটা নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ পিয়ার আলী, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বলছি। জি দর্শক টেলিভিশনের ভলিউমটি একদম কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন। দর্শক, 20 বছর ধরে, আমার বয়স 45 বর্তমান। জি, এটা কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু আমি হোমিওপ্যাথিক খাইছিলাম, কিন্তু এমনি কোনো ডাক্তারের কাছে যাই নাই আমি। এটা প্রায় 20 বছর ধরে, নাক একটা প্রায় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, 20 বছর ধরে কি সমস্যা হচ্ছে আরেকবার একটু বলবেন? আমার নাকের মধ্যে মাংস বাড়ছে, পলিপ, এটা আর কি নাক। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শকের জন্য আমি বলি যে নাকের পলিপও কিন্তু এখনকার ইএনটির সার্জনরা আধুনিকভাবে পলিপ এই এন্ডোস্কোপির মাধ্যমে কেটে দেয়। আপনি যে কোনো ইএনটি ডাক্তারকে দেখাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আমাদের দিয়েছেন। যে বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের খুব বেশি ভয় বা ভীতি কাজ করে, একটা সংকোচ বোধ কাজ করে যে আমি কোলোনোস্কোপি করব, না করলে কতদিন ভালো থাকি, বা না করে যদি ভালো থাকি কোনো ওষুধের মাধ্যমে যদি সুস্থ হয়ে যেতে পারি, এই ব্যাপারটা নিয়ে সবাই খুব বেশি অরিড থাকেন। তো এই বিষয়ে আমাদের দর্শকদের শেষ মুহূর্তে একদম বলবেন যে আসলেও কি ব্যথামুক্তভাবে তারা করবেন কিনা, আর কতদিন পর পর কীভাবে করবেন। আমাদের এখানে যখন আসে বিশ্বাস করতে চায় না যে এটা যে মানে ব্যথামুক্ত, একদম। তা আমরা যেটা করি আর কি, মানে রেগুলারলি করি, যেই পেশেন্টের কোলোনোস্কোপি হলো, এই কোলোনোস্কোপি করে তো সে বাইরে চলে গেল, মানে বাইরে যাবে, তখন বলি যে আপনি পরের পেশেন্টের সাথে একটু কথা বলেন, এইমাত্র করে গেলেন তো, তাহলে আপনার কথা বেশি বিশ্বাস করবে। একদম। কোলোনোস্কোপি করার আগ পর্যন্ত কেউ বিশ্বাস করে না, করার পরে বিশ্বাস করে স্যার কোনো তো ব্যথা পাইনি। জিনিসটা হচ্ছে কাদম্বরীর মোড়ে প্রমাণ করতে হচ্ছে আমাদের জন্য। সো আমরা আরো অ্যাওয়ারনেস করতেছি, আমাদের সার্জনরা ট্রেনিং করতেছে, দে আর ডুইং এক্সিলেন্ট জব।
এবং আমি আরেকটা কথা বলি যে লোকজন বলে যে আমাদের দেশে যদি আমরা চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে না পারি, সবাই কিন্তু আপনি সিঙ্গাপুর যেতে পারবেন না, সবাই ইন্ডিয়া যাওয়ার ক্ষমতা নাই, আমারও নাই কিন্তু। সো আমি চাই আমার দেশে সর্বোচ্চ অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা এখানে এস্টাবলিশড হোক। আপনি আপনি চিকিৎসার আস্থাহীনতাটা তৈরি করতেছেন, আলটিমেটলি কিন্তু যে সাংবাদিক ভাই করতেছেন, আমি তাকে বলি, আমি কিন্তু আপনার ক্যাটাগরি থেকেই বলি, আপনি আমার ভাই, আপনি কিন্তু দেখেন আমার যেরকম ক্ষমতা নাই বিদেশে যাওয়ার, আপনারও কিন্তু ক্ষমতা নাই। সো আমার দেশের সিস্টেমটা যদি আমি ধ্বংস করে ফেলি, আস্থাহীনতা তৈরি করি, তাহলে কিন্তু আমার ভিকটিম কিন্তু আপনি হবে। আমি আপনার বাবা মাকে নিয়ে কিন্তু যেতে পারবো না বিদেশে, তখন আমি আর আপনি তো এখানে আটকা পড়ে যাব। সো আমাদের সবার দায়িত্ব, দেশপ্রেমটা এখানে দেখাতে হবে যে আমার চিকিৎসা ব্যবস্থাটা এখানে, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এই দেশেই করতে হবে, এই হচ্ছে কথা। এবং এটা 4-5 বছরের ভিতরে করা কোনো বিষয় না, পিকচার চেঞ্জ করা 5-6 বছর কোনো ব্যাপার না। একসাথে যদি আমরা সবাই মিলে কাজ করি, এটা করা খুব বেশি সুবিধা হবে। ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, আপনি অনেক ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের দর্শকদের এত চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। থ্যাংক ইউ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে কোনো রকম সংকোচ বোধ না করে নিজের সুস্থতার জন্য একটু এগিয়ে আসতে হবে, চিনে নিতে হবে এবং বেছে নিতে হবে আপনার চিকিৎসককে, যে কোন চিকিৎসকের কাছে গেলে আপনি ভালোভাবে যত্ন সহকারে পরীক্ষাগুলো করতে পারবেন। সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে নিজে। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।